এই ঘটনাটি হলো 1570 সাল আগে, যখন রোমান এম্পায়ারে কিছু বারবেরিয়ান ট্রাইবস এসে হামলা করেছিল। বারবেরিয়ান আর হান্স দুজনে মিলে রোমান এম্পায়ারের কিছু শহরে হামলা করে। ওখানের বসবাস করা লোকজন প্রাণ বাঁচিয়ে পালাবার চেষ্টা করলো। একদিকে অ্যাড্রিয়াটিক সাগর ও অন্যদিকে টাইরেনিয়ান সাগরের জন্য ওদের পালাবার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ওদের কাছে একটাই রাস্তা খোলা ছিল, আর সেটা হলো সমুদ্রের ধারে একটি আয়ারল্যান্ড ছিল, সেখানে পালিয়ে যেতে লাগলো। ওখানে পালিয়ে গিয়ে তোরা হামলা থেকে রক্ষা পেল, কিন্তু এই আয়ারল্যান্ডের মাটি এতটাই নরম প্রকৃতির ছিল যে মানুষ ওর ওপর দিয়ে যেতেই পারবে না। কিন্তু সব মুশকিল পার করে এরা শুধু ওখানে বসবাস করেনি, ওরা বরং ইঞ্জিনিয়ারের মতো মাথা মেরে ঘরবাড়ি, জল নিকাশি পথ, এমনকি ব্রিজও বানিয়ে ফেলেছিল ওখানে। এটা হলো সেই শহর যেটা পুরো পৃথিবী আজ ভ্যানিস নামে চেনে। এর আগে না এখানে ছিল কোনো জমি, রোড, এমনকি খাবারের জলও ছিল না। তবুও ভ্যানেসিয়ানসরা এটাকে একটা নামকরা শহর বানিয়েছিল। কিন্তু ওরা এই সব করলো কীভাবে? ওরকম একটা ছোট আয়ারল্যান্ড যেখানে সোজা হয়ে দাঁড়ানো যেত না, সেখানে এত বড় শহর বানালো কিভাবে? তাও আবার 1000 বছর আগে। নাজেরিন রোমান শহর ছেড়ে যারা প্রথমে এই আয়ারল্যান্ডে গিয়েছিল, ওদের কাছে থাকার মতো কোনো জায়গাই ছিল না। এখানে জমির মাটি এতটাই নরম যে ওখানে কোনো জিনিস রাখলে সেটা নিচের দিকে নেমে যেত। ওই সময় কিছু লোকজন আবার ওখানে যাবার কথা ভাবলো, কিন্তু ফিরে আসার একটাই রাস্তা ছিল, আর সেটা হলো মৃত্যু। বারবেরিয়ান আর হান্সে কিছু খালবিল ছিল, যেখানে রোমান এম্পায়ারের কমজোরি বুঝতে পেরে এখানে ওরা হামলা করে। ওই সময় অবস্থা এতটা খারাপ ছিল যে এই নরম আয়ারল্যান্ডে থাকা খুব বিপজ্জনক ছিল। সমুদ্র থেকে 5 কিলোমিটার দূরে 150-রও বেশি ছোট ছোট আয়ারল্যান্ড ছিল, কিন্তু এই আয়ারল্যান্ডগুলোর অবস্থা একই ছিল। ওই সময় ওখানে থাকা একটি লোক নিচের দিকে নামতে শুরু করলো। নিজেকে বাঁচানোর জন্য সে তার নৌকার বা লাঠিটিকে মাটির মধ্যে পুঁতে দেয়। ওই লাঠিটি কিছু দূর যাওয়ার পর থেমে যায়। এ থেকে সে বুঝতে পারে যে ওখানে ভ্যানিস শহর বানানো যেতে পারে। এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূর, যেখানে ক্রোয়েশিয়া অবস্থিত, ওখানের জঙ্গল থেকে কিছু গাছ কেটে নিয়ে এসে সেগুলো ছোট ছোট সাইজের কেটে নিয়ে ওই আয়ারল্যান্ডে পোঁতা হয়েছিল। মোটামুটি 5 মিটার নিচে যাওয়ার পর ওই লাঠিগুলি শক্ত মাটি পেয়ে আটকে যায়। এগুলোকে একে অপরের কাছাকাছি ঠোকা হচ্ছিল যাতে এগুলো একটু মজবুত হয়। ওগুলো ঠোকার পর উপরের অংশগুলো কেটে সমান করে দেওয়া হয়, আর উপরে কাঠের তক্তা বিছিয়ে দেওয়া হয় যাতে পুরো ওয়েটটা ওই পাইলিনের উপর সমানভাবে পড়ে। এই লেভেলটাকে জলের থেকে উপরে করার জন্য কাঠের তক্তার উপরে কিছু পাথর লাগিয়ে দেয়। উপরে পাথরের ওয়েট আর নিচে 5 মিটার লম্বা পাইলিনের কাঠ, এই জায়গাটিকে মজবুত করার জন্য এটাই যথেষ্ট। পাইলিন করা যে কাঠের অংশটা জলের নিচে আছে, সেটার সঙ্গে আর মাটির সঙ্গে এতটাই খাপ খেয়ে গেছে যে ওখান থেকে হাওয়াও ঢুকতে পারবে না। এ থেকে বোঝা যায় যে ভ্যানিস শহরে 1000 সাল আগে যে পাইলিন করা হয়েছিল, ওটা এখন ওই শহরের ভার বয়ে চলেছে। পাইলিন করে জায়গা বানানোর পর এর উপরে ঘর বানানোর কাজ শুরু করা হয়। শুরুতে ভ্যানেসিয়াসরা কাঠের ঘর বানায়, কিন্তু রান্নাঘর থাকার কারণে যখন তখন আগুন লেগে যেত। তারপরে ওরা ইটের ঘর বানানো শুরু করে। বিল্ডিংকে হালকা রাখার জন্য 3 তলার বেশি কেউ করতো না। ইটের মাঝখানে স্পেশাল পাউডার দিয়ে প্লাস্টার করা হয়েছিল, যাতে মজবুত থাকার সাথে সাথে দেয়ালটি যেন ফ্লেক্সিবলও থাকে। ফ্লোর আর ভিতরের দেয়াল কাঠের তক্তা দিয়ে বানানো হয়েছিল, যেগুলো বাইরে থেকে লোহার রড দিয়ে ছেঁদা করা যায়। এই বুদ্ধিটা ভ্যানেসিয়াসে খুব ভাইরাল হয়ে গিয়েছিল, আর দেখতে দেখতে এইভাবে ওই আয়ারল্যান্ডে অনেক ঘরবাড়ি হয়ে গেল। সাধারণ শহরগুলো যেমন বাইরের দিকে বাড়তে থাকে, কিন্তু ভ্যানিস ভিতরের দিকে বাড়তে লাগলো। আগে এমন হতো, এক আয়ারল্যান্ড থেকে আর এক আয়ারল্যান্ডে যাওয়ার জন্য শুধু বোটের সাহায্য নেওয়া হতো, কিন্তু পরে যখন লোকজন বাড়তে থাকে তখন আয়ারল্যান্ড খুব কাছাকাছি হতে থাকে, আর এর মাঝখান দিয়ে কম জলের মধ্যে দিয়েও ঘোড়ায় বসে সহজে আয়ারল্যান্ড পার করা যেত। ভ্যানিস শহরের সবথেকে বড় ব্যাপার হলো এই আয়ারল্যান্ডের সঙ্গে যোগ করা। প্রথমে 500 বছর পর্যন্ত এই আয়ারল্যান্ড কারোর সঙ্গে যোগ ছিল না,
কিন্তু যখন এখানে লোকজন আস্তে আস্তে বাড়তে থাকে আর ব্যবসা শুরু করা হলো, এখানের ব্যবসা রিয়াল্টো নামে পরিচিত। সবথেকে প্রথমে এখানে একটি কাঠের ব্রিজ বানানোর চেষ্টা করা হয়েছিল। এই ব্রিজকে পন্টন ব্রিজ বলা হতো। এই ব্রিজের কারণে যাতায়াতের খুব সুবিধা হয়েছিল। এই ব্রিজ দিয়ে তো রিয়াল্টো যাওয়া খুব সুবিধা হয়েছিল, কিন্তু এই ব্রিজটি শূন্যে খাড়া ছিল, তাই লোকজন যাতায়াত করলে এদিক ওদিক দুলতো, আবার কিছু লোকজন পড়েও পর্যন্ত যেত। পরে এখানে মজবুত করে একটি কাঠের ব্রিজ বানানো হয়, কিন্তু এটি 1310 সালে হাঙ্গামা হওয়ার সময় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আগুন লাগার পরেও রিয়াল্টো ব্রিজটি 140 বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু এর কিছু বছর পর অর্থাৎ 1444 সালে বেশি চাপ পড়ার কারণে ওটা ভেঙে যায়। এরপর রিয়াল্টোর সঙ্গে যোগাযোগ করার জন্য এখানে অর্থাৎ ভ্যানিসে সবথেকে প্রথম পাথরের ব্রিজ করার কথা ভাবলো। এটা বানানোর জন্য সেইভাবেই পরিকল্পনা করা হলো, যেভাবে এখানে হাজার হাজার ঘর বানানো হয়েছিল। 12,000-এরও বেশি পাইলিনের কাঠ নিচে দেওয়া হয়েছিল, আর উপরে 10,000 টনের পাথরের ব্রিজ বানানো হয়েছিল। এই ব্রিজটি এতটাই ভাইরাল হয়েছিল যে পুরো ভ্যানিস শহরে একই রকম পাথরের ব্রিজ বানানো শুরু হয়ে গেল। আজও এই ব্রিজটি একইভাবে দাঁড়িয়ে আছে আর মানুষের ওজন বয়ে চলেছে। এই ব্রিজের মাধ্যমে একটা আয়ারল্যান্ড থেকে আর একটা আয়ারল্যান্ডে যাতায়াত করা খুব সহজ হয়ে গেল। ভ্যানিস শহরে কোনো রোড ছিল না, ছিল শুধু খাল, আর এই খালের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করা হতো। এতে ভ্যানিসের একটাই উপকার হয়েছিল, জিনিসপত্র সব শহরের যে কোনো জায়গায় সহজেই পৌঁছে দিত। ওই সময় ছোটোখাটো শহরগুলোতে পায়ে হেঁটে যাওয়া লোকজন আর ঘোড়ার গাড়িতে করে যাওয়া একটাই রাস্তা ছিল, যার কারণে রাস্তায় খুব ভিড় হতো। কিন্তু ভেনাস এর থেকে একদম আলাদা ছিল। এখানে পায়ে হেঁটে যাওয়া রাস্তা আর জলপথে যাওয়ার রাস্তা একদম আলাদা ছিল। আর সবথেকে বড় সুবিধা হলো জলপথের মাধ্যমে যে কেউ খুব তাড়াতাড়ি তার বাড়ি পৌঁছাতে পারবে। দেখতে দেখতে ভেনাস ইউরোপের সবথেকে কোটিপতি ও শক্তিশালী শহর হয়ে উঠেছিল। আর এর মূল কারণ হলো এই শহরটি। ম্যাপে দেখলে দেখতে পাবে এখানে অ্যাড্রিয়াটিক সাগর, যার শেষ প্রান্তে ভ্যানিস অবস্থিত। আর এই সাগর সোজা মেডিটেরিয়ান সাগরে গিয়ে মিলেছে। আর মেডিটেরিয়ান সাগর আফ্রিকা, ইউরোপ, মিডল ইস্ট এই তিনটির সঙ্গে মিলিত আছে। আজও এই জলপথের রাস্তাকে খুব সহজ রাস্তা বলে মনে করা হয়। যেমন মিডল ইস্ট আর ওয়েস্ট ইউরোপ। ইস্ট ইউরোপে পৌঁছানোর জন্য যেখানে ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি আর ফ্রান্স, এখানের জাহাজ খুব সহজে অ্যাড্রিয়াটিক সাগরের কাছাকাছি আসতে পারত, যেখানে আজ ভেনাস অবস্থিত। এখানে ইস্ট ইউরোপ ও ওয়েস্ট ইউরোপের সঙ্গে রাস্তার যোগাযোগ আছে, সেই জন্য সেই সময় সব মালপত্র ব্ল্যাক সাগর হয়ে মেডিটেরিয়ান সাগর হয়ে সব মালপত্র অ্যাড্রিয়াটিক সাগরে পৌঁছানো হতো জাহাজের মাধ্যমে। আর এখানে কার্গো জাহাজগুলো বেশি পাওয়া যেত বলে এখানে ওয়েস্ট ইউরোপ থেকে ইস্ট ইউরোপ পর্যন্ত মালপত্র পাঠানোর জন্য সবসময় কার্গো জাহাজ পাওয়া যেত ওই ভেনাস থেকে, কারণ ওই জাহাজকে আবার খালি ফিরে যেতে হতো। বিজনেস চালু করার পর থেকে ভেনেসিয়াস খুব কোটিপতি হতে লাগলো। এটা দেখতে দেখতে আশেপাশের লোকেরাও ওখানে গিয়ে বসবাস করতে লাগলো, আর ওখানের ঘনবসতি দিনের দিন বাড়তে লাগলো। এখন ভেনাসে খাবারের জলের দাম আকাশ ছোঁয়া। ভেনাসে এখন চারিদিকে জল আর জল, কিন্তু সমুদ্রের এই নোনা জল খাওয়াই যেত না, কারণ এখানের জল এতটাও পরিষ্কার ছিল না। ভেনাসে খাবারের জল ড্রামে করে ভরে ভরে এখানে আনা হতো, কিন্তু এখানে যখন লোকজন 1,70,000-এরও বেশি হতে লাগলো, তখন খুব খাবার জলের সমস্যা হতে লাগলো। এই সময় ভ্যানেসিয়াসের ইঞ্জিনিয়াররা আবার একবার বুদ্ধি খাটানো শুরু করলো। এদেরকে এমন একটা কিছু করতে হতো যাতে ভ্যানেসিয়াসে যেসব লোকজন বেড়েছিল তারা যেন সবাই ভালোভাবে খাবারের জল পায়, না হলে এখানের বিজনেসের উপর প্রভাব পড়তে পারে। ভেনাসে কিছু আয়ারল্যান্ডে এমন কিছু জায়গা ছিল যেখানে কখনো কাজই হয়নি। ওই আয়ারল্যান্ডে বৃষ্টির জলকে ধরে রাখার জন্য গভীর গর্ত খোলা হয়েছিল, আর ওই গর্তের সাইডগুলো ইট ও সিমেন্ট দিয়ে গেঁথে ওয়াটারপ্রুফ বানানো হয়েছিল। যদি তুমি মনে করো এই গর্তের মধ্যে সরাসরি বৃষ্টির জল ধরে রাখবে, তো এমন কখনোই নয়।
বরং ভ্যানেসিয়াসদের চিন্তাভাবনা এর থেকে আরও উন্নত। এই গর্তর মধ্যে কুয়ো বানিয়ে ওর চারিদিকে পাথর ছড়িয়ে আর উপরে মার্বেল লাগিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছিল। আর কিছু কিছু জায়গায় গর্ত করে রাখা হয়েছিল যাতে বৃষ্টির জল খুব সহজেই ভিতরে প্রবেশ করতে পারে। এই জলটি যখন ওই গর্তে জমা হতো তখন ওই পাথরের কারণে জল পরিষ্কার হতে থাকতো। জল পরিষ্কার করার এটা নতুন উপায়। বৃষ্টির জল যখন পাহাড় বেয়ে নিচের দিকে আসতো তখন পাথরের ধাক্কা খেয়ে জলটি পরিষ্কার খাবারের জলে পরিণত হতো। ভ্যানেসিয়াসের জল পরিষ্কার করার কাজ চলতে থাকে। কিন্তু কথা এটা নয়, কথা হচ্ছে যে এতটা ছোট জায়গায় কতটা বৃষ্টির জল ধরে রাখতে পারবে। এর জন্য আশেপাশের ঘরের ছাদে পাইপ লাগিয়ে দেয়া হলো যাতে এই বৃষ্টির জল সোজা গিয়ে এই গর্তের মধ্যে পড়তে থাকে। তাই বেশি বেশি জলের জন্য কিছু ঘনবসতি বানানো হলো। দেখতে দেখতে ভেনাস শহরে 600-রও বেশি ছোট বড় ফিল্টার মেশিন বসানো হয়েছিল। 10 থেকে 12টা ঘর একসঙ্গে মিলেমিশে একটাই ফিল্টার ব্যবহার করত। ভেনেসিয়াস আবারও একবার তাদের শহরকে বাঁচানোর জন্য আর একটা বুদ্ধি বের করলো। কিন্তু ভেনাসে এখনও একটা জিনিসের কমতি ছিল, আর সেটা হলো পাইপলাইন। অন্য কোনো শহরে সাধারণত মাটির নিচে পাইপলাইন করা হতো যাতে অপরিষ্কার জল ও নোংরা জিনিস পাইপলাইন দিয়ে গিয়ে শহরের বাইরে গিয়ে পড়বে। কিন্তু ভেনাসে মাঠ ও রাস্তা নেই, তো তাহলে পাইপলাইন কিভাবে বানাবে? এখন সব লোকজন আবর্জনা ওই বাড়ির সামনে খালবিলে ফেলে দেয়। কিন্তু যার বাড়ির সামনে কোনো খালবিল ছিল না বলে ওরা ওদের আবর্জনা সামনে রাস্তার মধ্যে ফেলে দিত। এই জন্য রাস্তা দিয়ে হাঁটাচলা করলে খুব খারাপ গন্ধ আসতো। সেই জন্য ভেনাস ঘরবাড়ি থেকে আবর্জনা সহজে বের করার জন্য কিছু ড্রেন তৈরি করেছিল যাতে ওই ড্রেনের মাধ্যমে আবর্জনা সহজেই খালবিলে গিয়ে পড়ে। এই ড্রেনগুলি সাধারণ ড্রেনের উচ্চতার চেয়ে কিছুটা বেশি উচ্চতায় রাখা হয়েছিল, কারণ বাড়ির আবর্জনাগুলো খুব সহজেই খালে গিয়ে পড়ে যেত, কিন্তু শক্ত আবর্জনাগুলো ড্রেনের মধ্যেই রয়ে যেত। এরপর যখন খালের জল বাড়তো তখন ড্রেনের ভিতরের শক্ত আবর্জনাকে খুব সহজেই বের করে আনতো। সমুদ্রে দিনে 2বার জোয়ার ভাটা হতো। এই জোয়ার ভাটার কারণে ড্রেনগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যেত। এইভাবে শুধু ভেনাসের ড্রেনগুলোই নয়, বরং তাদের খালবিলও পরিষ্কার হয়ে যেত, কারণ এটা নোনা জল, তাই এই জল ব্যবহার করায় মানুষের কোনো ইনফেকশন হতো না। আজও ভেনাসে এই পরিকল্পনাতে কাজ করে চলেছে। আজ থেকে 1000 বছর আগে যে ইঞ্জিনিয়ারের মাথা মেরে তৈরি করা হয়েছিল সেইভাবে এখনও কাজ করে চলেছে। আমার একটাই অনুরোধ, রহস্য জালের এই ভিডিওটি আপনারা অনেক লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের বার আরও সুন্দর ভিডিও নিয়ে।